ইমেজ ক্রিয়েশনের যে যতটুকু আমরা শিখলাম অথবা প্রোডাক্ট ফটোগ্রাফিতে যে আমি ইন্ট্রোডাকশন টাইপ কথাবার্তা বলছি, তো সেইটার সাথে হচ্ছে অনেক কিছুই হচ্ছে এখানে সম্পর্ক যুক্ত থাকবে। এই জন্য আমি অনেক কথাবার্তা, অনেক স্লাইডে কথাবার্তা খুবই কম বলবো। কারণ হচ্ছে আমরা সে সকল জিনিসপত্র অলরেডি আমরা আলোচনা করেছি। সেজন্য। তো আজকে এআই ভিডিও মেকিং এ সকলকেই ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে মূলত আমরা কি জানবো সেটা হচ্ছে হাউ এআই ইস ট্রান্সফর্মিং ভিডিও প্রোডাকশন। মানে হচ্ছে এআইটা আসার পরে আমরা যেটা ভিডিও মেক করি অথবা যারা হচ্ছে একটা সময় টিভিসি তৈরি করতো অথবা শর্ট ফিল্ম তৈরি করতো, তো তাদের এই এআইটা আসার পরে তাদের যাত্রাটা কিরকম সহজ হলো, বা আমাদের বর্তমানে এআইটা আসার পরে ভিডিও প্রোডাকশনের কস্টিং বা ওভারঅল জার্নিটা আসলে কিরকম হচ্ছে বা কি হচ্ছে সে সকল বিষয় নিয়ে আমরা জানবো। দেন হচ্ছে আমরা এআই থেকে যদি ভিডিও প্রোডাকশনটা করতে চাই বা ভিডিওটা মেক করতে চাই, সেটার আসলে ওয়ার্ক ফ্লোটা কিরকম হবে আর কি। তো ওয়ার্ক ফ্লোটা মূলত হচ্ছে আমরা ৩টা ধাপ আমরা জানবো। একটা হচ্ছে প্রি প্রোডাকশন, দেন হচ্ছে প্রোডাকশন, আর লাস্ট হচ্ছে পোস্ট প্রোডাকশন। প্রি প্রোডাকশনটা যদি কথাবার্তা বলি, সেটা হচ্ছে একটা ভিডিও যখন আমরা মেক করব, তো ভিডিওটা মেক করার পিছনে আমাদের অনেক কিছু কারণ থাকে বা অনেক গল্প থাকে। সেই গল্পটা কি? এবং আমরা যখন কোনো একটা ভিডিওতে যখন শুট করতে চাই, আমরা কিন্তু পূর্বেই আমরা একটা মুড বোর্ড তৈরি করে সেখানে লিখে রাখি যে এই শটটা এরকম হবে, বা এইখানে আ এই শটটা এরকম হবে, এইখানের ভয়েস টোনটা এরকম হবে। মানে ওভারঅল একটা শটে যাওয়ার আগে ঠিক যতটুকু জিনিসপত্র আছে আরকি সবকিছু প্রিপেয়ার করাটাই বলতেছি আমরা প্রি প্রোডাকশন। আর প্রোডাকশন এ গিয়ে আমরা হচ্ছে ওই প্রি প্রোডাকশন এ যত কিছু আমরা লিখছি প্রত্যেকটা শট কেমন হবে, আ ওইগুলা আমরা এক্সিকিউট করব হচ্ছে প্রোডাকশন এ। এবং আমরা সবকিছু ডান করলাম। আর পোস্টে সেখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে যতগুলো আমরা ভিডিও ক্লিপ আসলে মেক করলাম, সেগুলা আমরা একসাথে একত্রিত করব বা সাউন্ড ডিজাইনিং টা করব আরকি। সেটা হচ্ছে একদম পোস্ট প্রোডাকশন এ আমরা আলোচনা করব এটা নিয়ে, হ্যাঁ? দেন হচ্ছে আমরা কত ধরনের এআই ভিডিও টুলস আছে বা কোনগুলা এই মুহূর্তে সবথেকে বেশি ব্যবহার করা হচ্ছে, সেটা আমরা দেখব। অ্যান্ড হচ্ছে হোয়ার বিগিনার্স মেক মিস্টেক, আমরা আসলে ভিডিও মেক করতে গিয়ে আসলে কোথায় ভুল করি। অ্যান্ড লাস্টলি হোয়াট ইস দ্য কোর্স প্রিফার ইউ ফর, মানে হচ্ছে আমরা কোর্সটা কিভাবে ডিজাইন করলাম বা কিভাবে হেল্প হবে আপনাদের জন্য সে সকল বিষয় নিয়ে আলোচনা করব আমরা। আমরা যদি ১ম টাই দেখি, আমরা এটাকে বলতেছি দ্য নিউ এরা অফ ফিল্ম মেকিং। মানে হচ্ছে একটা সময় ফিল্ম মেকিং বা যা কিছুই বলি না কেন, আমাদের হচ্ছে বিশাল বাহিনী দরকার হইতো আরকি। এখন সেইটা দরকার হয় না। এখন যেটা হইছে, আমরা রিসেন্ট টাইমে আমরা একটা কাজ করেছি টিপিসির জন্য আরকি। তো সেই জায়গাতে যে কাজটা করা হইলো যে আমাদের একটা শট দরকার। আমাদের হচ্ছে কোনো ড্রোন ছিল না আরকি। আমাদের শটগুলো সব হচ্ছে ড্রোন যেহেতু যদি না থাকে আমরা উপর থেকে দেখাইতে পারব না আরকি, বিষয়টা এরকম। তো সেই শটটা আমাদের কাছে নাই, কিন্তু আমরা যখন এডিটিং এ গেলাম তখন আমাদের কাছে হচ্ছে মানে হচ্ছে সেই ভিডিওটা যদি ফুলফিল করাইতে চাই এরকম একটা ড্রোন শট দরকার। কিন্তু আমাদের কাছে নাই। তো আমরা তখন হচ্ছে ওই যে স্টিল ছবি ছিল বা যে আমাদের যখন আমরা কাজ করলাম, সেই কাজ করার সময় যে আমাদের যে ভিডিওর ভিতরে যে ছোট ক্লিপ যাই বলি না কেন সেখান থেকে আমরা একটা স্টিল ইমেজ নেওয়ার চেষ্টা করছি। এবং সেইটা দিয়ে এআই দিয়ে ইমেজ তো আমরা হচ্ছে একটা এরিয়াল শট অথবা একটা ড্রোন শট টাইপ আরকি আমরা নেওয়ার চেষ্টা করছি আরকি। তো এইরকম আপনারা যারা হচ্ছে ইউটিউবিং করতে যাবেন, অনেক সময় অনেক ভিডিও ক্লিপ আসলে ডিমান্ড করবে। সেটা হয়তোবা আপনার খুঁজতে অনেক সময় লাগবে। ফিরিপিক বা অন্যান্য আ টুলস এর মাধ্যমে যেখান থেকে আ ভিডিও ফুটেজ গুলো আমরা নিতে পারি বা ডাউনলোড করতে পারি। কিন্তু আপনি চাইলে সেটা যদি চিন্তা করতে পারেন যে আসলে কি মেক করতে চাচ্ছে, সেটা কিন্তু প্রম্পটিং এর মাধ্যমে আপনি খুব ইজিলি আসলে করতে পারবেন। আ সেটা ১ মিনিট বা উইদিন কয়েক সেকেন্ডের মধ্যে। যেটা আমি সার্চ করতে গেলেও অনেক সময়ের প্রয়োজন হইতো আরকি। তো ওই জায়গা থেকে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে ট্র্যাডিশনাল ফিল্ম মেকিং প্লাস এআই অটোমেশন ইকুয়াল টু ফাস্টার, চিপার অ্যান্ড মোর ক্রিয়েটিভ ভিডিওস। আমি এখানে ট্র্যাডিশনাল ফিল্ম মেকিংটার ওয়ার্ডটা কেন ব্যবহার করছি? আ কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমরা আমরা হচ্ছে অনেক সময় হয় আমরা ট্র্যাডিশনাল ওয়েতেও আমরা হচ্ছে ভিডিও শটটা করে নিয়ে আসতে পারি। দেন হচ্ছে আমাদের এআই মানে হচ্ছে আমাদের বেশ কিছু ভিডিও হচ্ছে ডিমান্ড করতে পারে যে, কারণ হচ্ছে আমরা তো যখন কোনো একটা ফিল্ম অথবা কোনো একটা ভিডিও যখন মেক করব, তো আমরা যদি পূর্বে যদি প্রস্তুতি না থাকে মানে প্রি প্রোডাকশন এ যদি প্রস্তুতি না থাকে যে আমার স্ক্রিপ্টটা কেমন, স্ক্রিপ্টের উপর ডিমান্ড করেই কিন্তু আসলে ভিডিও শট গুলা হয় আরকি। রাইট?
অথবা আমরা যখন আমরা দেখব, আমরা যদি এইটাকে একটা মুড বোর্ড আসলে কল্পনা করি আরকি। সে আমি ৩ টা সাবজেক্টের হচ্ছে আমি একটা ইন্টারভিউ টাইপ নিতে নিতে চাচ্ছি বা করব। তো আপনারা যদি হচ্ছে ডকুমেন্টারি যারা দেখতে পছন্দ করে, আপনারা যদি একটু খেয়াল করেন আজকের পর থেকে, অথবা চ্যানেল 24 নিউজ যে চ্যানেলটা, ওদের ভিডিওগুলো দেখতে পারেন আরকি। মানে ডকুমেন্টেশন টাইপ। তো ওরা যখন হচ্ছে একটা গল্প বলার চেষ্টা করে, দেখবেন যদি সাবজেক্ট অর্থাৎ ৩ টা সাবজেক্টের যখন গল্পটা নেয়, দেখবেন হচ্ছে আমি যদি এটাকেই চিন্তা করি। যদি ১ম সাবজেক্টটা এইখানে বসা থাকে, আপনারা দেখবেন পরের সাবজেক্টটা যখন আসে, তারা পরের সাবজেক্টটা হচ্ছে ও যদি থাকে হচ্ছে লেফট সাইডে, পরের সাবজেক্টটা যখনই ঢুকতেছে দেখবেন সেটা হচ্ছে রাইট সাইডে থাকে। এবং পরের সাবজেক্টটা যদি আবার আমরা চিন্তা করি, হয় রিপিট করি অথবা আমরা সেটাকে মিডলে রাখি। এখন এইটার পিছনে কোনো ল আছে কিনা? হ্যাঁ, এটার পিছনে অবশ্যই ল আছে। কারণ হচ্ছে যখন আমরা কোনো একটা জিনিসপত্র দেখি আরকি, ভিজুয়ালাইজ করি, তখন কিন্তু বারবার যদি সেইম সাবজেক্ট সেইম জায়গাতে আসে, মানে একটা ক্লিপের পর আরেকটা ক্লিপ যখন ট্রান্সেকশন হবে, ট্রান্সেকশন বলতে একটা ক্লিপের পর যে আরেকটা ক্লিপ আসে আরকি। এই সময়টাকে আমরা ট্রান্সেকশন বলি। যদি একটার উপর আরেকটা বারবার ওভারল্যাপ হয়, মানে হচ্ছে অডিয়েন্স যারা হচ্ছে তারা হচ্ছে ওই জায়গাটা থেকে রিলেট করতে পারে না। এরকম অনেক গ্রামাটিক্যাল রুলস আছে ফিল্মিং এর ভাষায় আরকি। আমরা খুব বেশি ঐরকম ডিটেইলস এ যাব না। কিন্তু আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা যখন কোনো একটা ডকুমেন্টারি দেখতেছেন বা কোনো মুভি বা ফিল্ম, আপনারা একটু ওই শর্টগুলো কিভাবে হচ্ছে বা একটার পর একটা সিকোয়েন্স কিভাবে আসতেছে একটু বোঝার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনাদেরকে একটু বোঝানোর জন্য বললাম আরকি। আমরা জটিল ভাষায় আমরা ফিল্মিং মেকিং নিয়ে আসলে ঐরকম ডিপলি কথাবার্তা বলব না আরকি। এটা হচ্ছে কথা। দেন হচ্ছে আমি যদি ১ম যেটা বলব সেটা হচ্ছে জেনারেট সেন্স উইথআউট ক্যামেরা। এটা হচ্ছে আমাদের এআই টা আসার পরে আরকি। ক্যামেরা ছাড়াই আপনি এখন জেনারেট করতে পারবেন। আপনি চাইলে অ্যানিমেট ক্যারেক্টার তৈরি করতে পারবেন, অথবা ইমেজ ক্রিয়েশন এর সময় আমি যে আপনাদেরকে ৮০ স্টাইল দিলাম ইমেজের, আপনার চাইলে সেই স্টাইলগুলো ব্যবহার করে বা সেইরকম ক্যারেক্টার চাইলে আপনি করতে পারবেন আরকি। এবং আপনি চাইলে এই মুহূর্তে আপনি চাইলে ভিডিওটা শুধুমাত্র আপলোড করবেন। ওইখানে মিউজিক কি দরকার? মানে এমন মানে কিছু আপনি ভিডিও মেক করছেন, মেক করার পরে আমাদের কিছু অ্যাম্বিয়েন্স সাউন্ড প্রয়োজন হয়, অথবা যেটাকে আমরা ফিল্মিং এর ভাষায় বলি ব্যাকগ্রাউন্ড স্কোর বলি আরকি, হ্যাঁ? বাংলায় কি বলে আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। সিনেমার ক্ষেত্রে বা ইয়ার ক্ষেত্রে। তো এই জিনিসপত্রগুলো আমরা ক্লিপ আপলোড করেও আমরা করতে পারি। অথবা ক্লিপটা বেস করেও আমরা অ্যাম্বিয়েন্ট সাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা মেক করতে পারি আরকি। আমরা সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকের ক্লাসে না আরকি। আমরা চাইলে ভয়েস ওভারটা এআই দিয়েও করাইতে পারি, অথবা আমিও ভয়েসটা দিয়ে প্রফেশনাল কোনো একটা ভয়েসে নিয়ে আসতে পারি। আমরা চাইলে স্ক্রিপ্টটা পুরোটা জেনারেশন করতে পারবো এআই দিয়া। অথবা আমরা চাইলে ভার্চুয়াল সিনেমাটোগ্রাফি করতে পারবো, যেটা হচ্ছে এইটার সাথে রিলেটেড। এখন আমি যদি ওভারঅল জার্নিটা বলি, ট্র্যাডিশনাল ভার্সাস এআই ওয়ার্কফ্লো এর মধ্যে আসলে পার্থক্যটা কি? তো ট্র্যাডিশনাল এ আচ্ছা, আবার স্ক্রিনে মনে হচ্ছে দাগাদাগি। ওকে, নাইস। আমরা স্ক্রিন একটু দাগাদাগি না করলে সবথেকে বেটার। তো আমি যে জায়গাটায় ছিলাম, ট্র্যাডিশনাল ভার্সেস আমরা যদি এআই ওয়ার্কফ্লোটা একটু বোঝার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল ক্ষেত্রে আমাদের ক্যামেরা দরকার হয়, লাইটিং দরকার হয়, অ্যাক্টর অ্যাক্ট্রেস দরকার হয়, শুটিং এর একটা সেট দরকার হয়, এবং লাস্টলি গিয়ে আমার এডিটিংটা দরকার হয়। মানে হচ্ছে বিশাল একটা জার্নি। এর পূর্বে তো প্রি প্রোডাকশন আসে আরকি। এটা হচ্ছে আমরা বললাম হচ্ছে এতটুকুর কথা, মানে এতটুকু হচ্ছে আমার মাঠে দরকার হয় আরকি। আর এআই তে যদি আসি, মানে ট্র্যাডিশনাল এআই এর মধ্যে যদি ওয়ার্ক ফ্লোটা আমরা বোঝার চেষ্টা করি, আমরা জাস্ট হচ্ছে প্রম্পট লিখব। প্রম্পটটা কোনো একটা মেশিং এর মধ্যে দিব। সেখান থেকে আমরা জেনারেট করব। ভিডিও জেনারেট ডান। দেন হচ্ছে আমরা এডিট করব কোনো একটা অ্যাপের মাধ্যমে, CapCut, মানে সবথেকে সহজ সরল একটা এডিটিং সফটওয়্যার মোবাইলেও পাওয়া যায় আরকি। দেন হচ্ছে আমরা পাবলিশ করব। খুবই সিম্পল একটা জিনিসপত্র। প্রম্পট লিখব, দেন একটা মেশিংয়ে দিলাম, দেন ওই যতগুলো ক্লিপ আমরা করলাম এডিট করব, দেন হচ্ছে আমরা পাবলিশ করব আরকি। এখন বলাটাকে আমি খুবই সিম্পলি বললাম যে প্রম্পট লিখব, জেনারেট করব, এডিট করব, পাবলিশ করব। কিন্তু আমাকে এইখানে প্রম্পটিংটা খুবই গুরুত্বপূর্ণ। প্রম্পটিংটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজ লাইক হচ্ছে ইমেজ জেনারেশন করার সময় আমাদের অনেক বিষয়পত্র মাথায় রাখতে হয়। ভিডিও মেকিং এর সময় ইমেজ জেনারেশন এর ক্ষেত্রে যে সকল আমরা মানতাম বা মাইনা চলতাম, তো ওই জিনিসপত্র তো আমরা মানবো। সেই সাথে আরো এখানে অনেক জিনিসপত্রগুলো এড হবে আরকি। দেন আমি যেটাকে বলব, আমাদের নতুন ভাষায় হয়তোবা এই শব্দটা আপনারা শুনেন নাই, সেটা হচ্ছে হাইব্রিড ওয়ার্কফ্লো, যেটা আমরা এখন মেইনটেইন করি। এবং শুরুতে আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়েছিলাম। সেটা হচ্ছে
আমরা চাইলে রিয়েল ফুটেজ গুলো শুট করলাম। সেগুলো নিয়ে আইসাও কিন্তু আমরা এআই দিয়ে এনহান্স করতে পারি। আমার মতো করে। আমার যেখানে যতটুকু দরকার সেটা করতে পারি। এটাকে বলতেছি আমরা হাইব্রিড ওয়ার্কফ্লো। আমরা বর্তমানে আমরা যে কাজটা করি ট্র্যাডিশনালি যারা ট্র্যাডিশনাল করতেছে কিন্তু হাইব্রিড ওয়ার্কফ্লোটা আগামী ২ বছর যদি বলি এটাই চলবে আরকি। মানে আমার যতটুকু শর্ট দরকার করলাম বাকিটুকু এআই দিয়ে করে নিবো আরকি। এরকম বিষয়টা এরকম হয়ে যাচ্ছে আরকি। I hope এই বিষয়টা আপনাদের ক্লিয়ার। আমি একটু আপনাদেরকে একটু পার্থক্যটা একটু বোঝানোর চেষ্টা করলাম আরকি। আর 3 টাইপস অফ হচ্ছে এআই ভিডিও ক্রিয়েটর আমরা পাই। বর্তমানে আপনারা যেটা সবথেকে কমন দেখেন যে অনেকে ইউটিউবিং করতেছে সেটাকে বলি হচ্ছে ফেসলেস। মানে আপনার ফেস না দেখায় কিভাবে ইউটিউবিং করা যায় এবং টাকা-পয়সা ইনকাম করা যায় আরকি। এটাকে আমরা ফেসলেস ইউটিউব ক্রিয়েটর বলি। এই শব্দটা আমরা সবাই পরিচিত। এবং হাইব্রিডটা অলরেডি আমি বলছি যে হাইব্রিডটা কিরকম? রিয়েল ফুটেজের সাথে আমরা এআই স্ক্রিপ্ট ব্যবহার করতে পারি। এআই দিয়ে এডিটিং করতে পারি অথবা ইফেক্ট ব্যবহার করতে পারি। আর ফুল এআই ভিডিওস মানে হচ্ছে কোনো কিছুই থাকবে না। আমরা সবকিছু ভিজুয়াল, মিউজিক, ব্যাকগ্রাউন্ডের অ্যাম্বিয়েন্স এভরিথিং আমরা হচ্ছে এটা দিয়ে তৈরি করব আরকি। I hope এই জায়গাটাও ক্লিয়ার। এখন হচ্ছে আপনাকে আমরা যদি ভিডিও মেক করতে চাই আমাদের বেশ কিছু হচ্ছে জিনিসপত্র দরকার হবে। স্ক্রিপ্টিং জন্য আমরা ChatGPT ব্যবহার করতে পারি, ক্লাউড ব্যবহার করতে পারি অথবা আপনি যেটা হচ্ছে স্বাচ্ছন্দ্য ফিল করেন সেরকম একটা জিনিসপত্র ব্যবহার করতে পারেন। আর স্টোরি বোর্ডিং এর ক্ষেত্রে আমরা মিডজার্নি ব্যবহার করতে পারি। স্টোরি বোর্ডিং এর ক্ষেত্রে মিডজার্নির কথা কেন বলতেছি? আবার অনেকেই বলবেন যেটা হচ্ছে আমরা যদি ক্যারেক্টার কনসিস্টেন্সি ধইরা রাইখা যদি আমরা কোনো একটা ভিডিও মেক করতে চাই অথবা এখন পর্যন্ত আপনারা যতগুলা দেখছেন যে ক্যারেক্টার কনসিস্টেন্সি মানে হচ্ছে সেম ক্যারেক্টারটা ধইরা যে ভিডিওগুলো আপনারা দেখতে পান, সেটা যদি আমরা তৈরি করতে চাই, তো আমাকে কিন্তু এখনো এআই এতটা পাওয়ারফুল হয় নাই, কিন্তু হচ্ছে। যে আপনি কোনো একটা ভিডিও মেক করতে চাচ্ছেন ১ মিনিটের। আপনি সেম ক্যারেক্টার দিয়ে করতে চাচ্ছেন। সে করতে পারবে না। কিন্তু করতেছে। তো আমি বলতেছি যদি আপনার ফেস থেকে আপনার ফেস অথবা আপনার আপনি ফিক্সড একটা মডেল মেক করলেন আপনার ব্র্যান্ডিং জন্য এআই এর মাধ্যমে। তো সেইটার ছবিটাকে কনসিস্টেন্সি ধইরা রেখে কিভাবে করবেন? তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা আমরা হচ্ছে আমি মেবি একটা ধরেন চিন্তা করেন যে আমি একটা টি-শার্ট ডিজাইন করলাম। সেই টি-শার্টটা ডিজাইন করলাম। ডিজাইন করার পরে আমি একটা ক্যারেক্টারও মেক করলাম। মানে আমার টি-শার্টও ডান। দেন হচ্ছে আমি একটা ক্যারেক্টারও মেক করলাম। এখন আমি চিন্তা হইল যে আমি একটা ভিডিও মেক করব। এই টি-শার্টটা পরাইয়া এই ক্যারেক্টার এই এখন হইতে পারে সেই টি-শার্টটা হইতে পারে সি বিচ রিলেটেড সেই টাইপের ডিজাইন। তার মানে আমি এখন একটা এড বানাইতে চাইতেছি বা ভিডিও মেক করতে চাচ্ছি সিবিএস এর সাথে রিলেটেড রাইখা। রাইট? এখন হচ্ছে আমাকে চিন্তা করতে হবে যে একটা মানি একটা ভিডিও যখন আমরা মেক করি সেটা সর্বোচ্চ টিভিসির কথা যদি চিন্তা করি বা অন্য কিছু হয়তোবা সেটা ৭০ সেকেন্ড হইতে পারে অথবা 45 সেকেন্ড হইতে পারে এইরকম। এখন এই 45 সেকেন্ডের ভিতরে আমি কিরম টাইপের শট রাখবো, আমার প্রোডাক্টের কি দেখাবো, মডেলের কি দেখাবো, এই সকল কিছু চিন্তা ভাবনা কইরা আপনার কাজ হচ্ছে ওই টাইপের ইমেজ গুলো ক্রিয়েট করা। মানে সেইম ক্যারেক্টারটা কনসিস্টেন্সি ধইরা আপনার প্রোডাক্টটা ধইরা আপনার হচ্ছে এরকম ৮ টা বা ১০ টা ইমেজ ক্রিয়েট করতে পারেন অথবা ২০ টা ইমেজ ক্রিয়েট করতে পারেন। দেন আমি ওইগুলাকে ওই ইমেজটাকেও আমরা চাইলে ভিডিওতে কনভার্ট করতে পারবো। আপনার স্টোরি বোর্ডিং আমি একটু সহজভাবে বললাম। আর ডিরেক্ট যখন ভিডিও মেক করবেন তখন তো আসলে এইসব ঝামেলা নাই আরকি। আর এআই ভিডিও জেনারেশন এর ক্ষেত্রে আমরা এই সকল জিনিস ব্যবহার করতে পারি। রানওয়েটা ব্যবহার করতে পারি। ভিউ যেটা সবথেকে আপনারা বেশি আমাদের হাইভ যেহেতু সাউন্ড দেয় এটাই ভিউ অথবা সোরা যেটা Google এর খুবই ভালো কাজ করতেছে। ক্লিং এটা পেইড। আমি যদি বলি পেইড এর মধ্যে ভিউ এবং ক্লিং ২ টা বেস্ট যেটা করেন এবং যারা আ আ টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আছেন, এখানে যেটা হইছে কিলিং এআই তে আপনারা চাইলে কোন একটা আপনি একটা টি-শার্ট বা যেকোনো ড্রেস যত কঠিন ডিজাইন হোক না কেন আপনারা চাইলে ওইখান থেকে ওদেরকে মানি মানি ড্রেসটাকে ভার্চুয়ালি কেউ পড়বে সেটা দেখতে পারবেন। সেখান থেকে সেই মডেলটাকে ডাউনলোড করতে পারবেন। এমনকি ওরা ভিডিও মেক করে দেয়। এবং বাংলাদেশের একটা আছে সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম কয়েকবার। আরকি অথবা লাস্ট যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেখানে আমি একটা অ্যাপে মানে সরি বাংলাদেশী একটা এআই টুলস এর নামও আপনাদের সাথে বলেছি আরকি। আর ভয়েস ওভার এর ক্ষেত্রে আমরা 11 ল্যাবস অথবা প্লে এইচডি ব্যবহার করতে পারি। আর এডিটিং এর ক্ষেত্রে CapCut টা আমি বলব। আর DaVinci খুবই কঠিন কাজ। Adobe Premiere Pro যারা পারেন খুবই ভালো। কিন্তু যারা একদম কিছু পারি না, আমরা CapCut টা মোবাইলেও ডাউনলোড করে নিতে পারি। এছাড়াও হচ্ছে আমি আরেকটা জিনিস ব্যবহার করি নাই। সেটা হচ্ছে আমরা যদি গান তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা সুনোটাকে ব্যবহার করতে পারি যেটাকে সুনো এআই বলি আমরা।
এটাকে আমরা ব্যবহার করতে পারি যদি আমরা সং অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিক আর কি তৈরি করতে চাই আর কি, সেক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারি আমরা। এই ছিল মোটামুটি টুলস এর কথাবার্তা। এখন হচ্ছে হোয়াট মেক্স এ ভিডিও গুড। তো প্রথম হচ্ছে আমাদের একটা ক্লিয়ার স্টোরি লাগবে, গল্প লাগবে, যে আমি অডিয়েন্সকে আসলে কি বুঝাইতে চাচ্ছি বা অডিয়েন্সকে আমি কি ডেলিভারি দিতে যাচ্ছি। আমরা কিন্তু জানি অলরেডি যে আমরা চ্যাট জিপিটি যখন শিখলাম প্রম্পটিং, সেখানে আমরা বারবার একটা কথাই বলার চেষ্টা করছি যে আমার আসলে অডিয়েন্স কারা, সেই অডিয়েন্সটাকে মেনশন করতে হবে। আমি যে তার সাথে কথাবার্তা বলবো, সেই কথাবার্তার টোনটা কেমন হবে, আমি যে স্ক্রিপ্টটা লেখাইতে চাইতেছি বা যে গল্পটা বলতে চাইতেছি সেটা কত ওয়ার্ডিং এর মধ্যে হবে, এই সকল বিষয় কিন্তু আমরা জানি অলরেডি, এই জন্য আমি এগুলো বলবো না। তো প্রথম যেটা হচ্ছে আমার একটা স্টোরি যেটা বলতে চাইতেছি সেটা ক্লিয়ার থাকতে হবে, সেই সাথে হচ্ছে একটা কম্পোজিশন থাকতে হবে স্ট্রং। এখন কম্পোজিশন জিনিসটা কি? কম্পোজিশন জিনিসটা হচ্ছে আমি যে গল্পটা বলতে চাচ্ছি, যে আমার গল্পের ভিতরে যে সাবজেক্ট থাকবে বা আশেপাশে যে অবজেক্ট জিনিসটা থাকবে, মানে হচ্ছে যখন আমি আমরা হচ্ছে ইমেজ ক্রিয়েশন আমি বলছিলাম যে প্রত্যেকটা ছবি বা প্রত্যেক আমরা ভিডিওর ক্ষেত্রে বলি প্রত্যেকটা ফ্রেমই কিন্তু ইম্পর্টেন্ট। ফ্রেম আমরা যদি ভিডিওটাকে ছোট, ভিডিওটা চলতেছে চলতেছে আপনি যদি স্ক্রিনশট নিতে থাকেন, অনেকগুলো ছবি পাবেন না, প্রত্যেকটা স্ক্রিনশটটাকে এক একটা ফ্রেম বলতেছি আমরা, এক একটা ফ্রেম বলতেছি। আর এক সহজ কথা হচ্ছে এক একটা ছবি হচ্ছে এক একটা ফ্রেম ভিডিওর ভাষায় আর কি। তো এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে আমার প্রত্যেকটা যে ফ্রেম থাকবে, প্রত্যেকটা ফ্রেমের ভিতরে যে আমি গল্পটা বলতে চাচ্ছি, সেই প্রত্যেকটা ফ্রেমের ভিতরে কি সাবজেক্ট থাকবে কি অবজেক্ট থাকবে, এইটাকে বলতেছি আমরা হচ্ছে কম্পোজিশন। আই হোপ এই এই জায়গাটা ক্লিয়ার, একটু সহজভাবে বলার চেষ্টা করলাম। দেন হচ্ছে আমি আসবো ক্যামেরা মুভমেন্ট, স্মুথ ক্যামেরা মুভমেন্ট আর কি। আমাদের মোবাইলের মধ্যে দেখি যে 30 FPS, 60 FPS, 40 FPS, 25, এইগুলো কেন দিচ্ছে, কি কারণে দিচ্ছে, এটার কোনো কারণ আছে কিনা? অবশ্যই কারণ আছে। আপনার যারা মোবাইলে দেখবেন 30 FPS দিয়ে আপনি যখন ভিডিও করবেন, আপনি দৌড়াইলে খুব একটা স্মুথ হয় না আরকি। যখন 60 FPS এ দিবেন দেখবেন একটু ঝাঁকাঝাঁকি করলেও খুব ভালো চলতেছে। তো এটা একটু সিম্পলি, মানে এখানে আবার এফপিএস এর কোনো বিষয় না। এখানে ক্যামেরা মুভমেন্টটা হচ্ছে আমার মূল কথা। ক্যামেরা মুভমেন্টের ক্ষেত্রে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেখানে সবকিছু আমি আরকি ইনক্লুড করেই রেখে রাখছি আরকি। যে ক্যামেরা মুভমেন্টের কথা যেটা বলব সেটা হচ্ছে যে আমার এখানে একটা সাবজেক্ট আছে। আমি ভিডিও দেখাতে পারলে ভালো হইতো, দেখাবো। এখানে একটা সাবজেক্ট আছে, যে হচ্ছে এটা হচ্ছে আমার একটা সাবজেক্ট। এখন হচ্ছে আমার ক্যামেরাটা প্যান করে মানে এইখান থেকে আস্তে, আস্তে আইসা আমি সাবজেক্টটাকে দেখাচ্ছি। এখন এইখান থেকে মানে হচ্ছে দূর থেকে আইসা সাবজেক্টটাকে আমি ইন্ট্রোডিউস করাইতেছি ক্যামেরাটার মুভমেন্ট। তার মানে এই যে মুভমেন্টটা হলো, এই মুভমেন্টের কিন্তু আলাদা একটা নাম আছে। অথবা এই আমার একটা সাবজেক্ট, আমি সাবজেক্টটাকে এইখান থেকে দেখানোর চেষ্টা করতেছি। তার মানে এই যে মুভমেন্ট, এটার একটা নাম আছে। এখন এই মানে হচ্ছে মুভমেন্টের প্রত্যেকটা আলাদা, আলাদা নাম আছে। তার মানে আমি যত পারফেক্টলি করতে চাই না কেন, আমাকে সেই মুভমেন্টটা কি, কোনটাকে কোন মুভমেন্ট বলে, এবং এজন্য যেটা বলব স্টোরির উপর ডিপেন্ড করবে এবং আমার প্রি-প্রোডাকশন এ আপনি যত সময় দিবেন আপনি তত ভালো রেজাল্ট পাবেন। কারণ হচ্ছে একটা ক্লিপের সাথে বা একটা ফ্রেমের সাথে একটা ফ্রেম আমি যখন এড করব ভিডিও ক্লিপ গুলো, তখন হচ্ছে একটা আসলে হুশ করে উপর থেকে শট নিলাম, এই রিয়েল শট, আবার হঠাৎ করে একটা ক্লোজ আপ শট চলে আসলো, আবার একটা মিড ক্লোজ শট আসলো। এডিট করতে যেয়ে আপনার জীবন প্রাণ বের হয়ে যাবে, মানে মিলাইতে পারবেন না। এজন্য প্রি প্রোডাকশনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এবং আহ, যেটাকে বলবো যারা মুভি অথবা ডকুমেন্টারি দেখেন, একটু দেখার সময় একটু চিন্তা করবেন যে কোনটার পরে কিরকম শট আসতেছে আজকের পরে। এবং হচ্ছে কনসিস্টেন্ট ভিজুয়াল বলতে ওই যেটা বললাম যে এখানে কনসিস্টেন্ট ভিজুয়াল বলতে আমি যে ফ্রেম বা আমার যে ছবিটা থাকবে সেটার কালার কোন টোনটা কেমন থাকবে বা ক্যারেক্টার গুলো কিরকম অবস্থায় থাকবে, এই সকল জিনিসপত্র আমার খেয়াল রাখতে হবে আর কি। দেন আমি যেটা বলবো ক্লিন অডিও, এটা তো থাকবে, এডিটিং এর সময় আসবে, এবং হচ্ছে ইমোশনাল কানেকশন। আমি যেটা বলবো প্রত্যেকটা ব্র্যান্ড অথবা প্রত্যেকটা জিনিসপত্রেরই হচ্ছে আমরা যদি যে জিনিসটা ভিজুয়াল দেখতেছি সেটা যদি আমরা যদি কানেক্ট না হই, সেক্ষেত্রে আমরা ওই সকল জিনিসপত্র দেখি না। আমরা যেমন গ্রামীণ ফোনের যে অ্যাড গুলো আসে, যে ঈদের সময় একটা তারা টিভিসি তৈরি করবে, আমরা সেটা দেখার জন্য আগ্রহ নিয়ে বসে থাকি অথবা আসলেই সামনে দেখি। কারণ হচ্ছে ওর ওই ও হচ্ছে গ্রামীণ ফোনের যেটা হচ্ছে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে ওরা কোনোদিন দেখবেন না ফানি টাইপের কোনো জিনিসপত্র তৈরি করে। ওরা সবসময় ইমোশনাল একটা গল্প বলে, ইমোশনালি আমাদের সাথে একটু কানেক্ট করে। দেখবেন মানে ও শুধুমাত্র ঈদের সময় বলতেছে না, ওরা যে কন্টেন্টই তৈরি করুক না কেন সেখানে একটা ইমোশনাল গল্প বলার চেষ্টা করে। কিন্তু রবি কিন্তু ভিন্ন, সেখানে ইহুদদেরকে দেখানোর চেষ্টা করে
এবং তাদের গল্পটাই থাকে ভিন্ন। এরকমভাবে প্রত্যেকটা ব্র্যান্ডের ভিন্ন, ভিন্ন জিনিসপত্র থাকে। এখন ঠিক আপনি কোন গল্পটা বলতে চাইতেছেন সেটা হচ্ছে আমি যে অডিয়েন্স আছে বা আমাদের যে অডিয়েন্স আছে তারা আসলে সেটার সাথে আসলে কানেক্টেড হইতে পারতেছি কিনা সেই বিষয়গুলো আমাদের হচ্ছে একটু খেয়াল রাখতে হবে আরকি। আমরা অলরেডি ওয়ার্ক ফ্লোটা নিয়ে আমি শুরুতেই কথাবার্তা বলছি যে প্রি প্রোডাকশন এ কি থাকবে। প্রি প্রোডাকশন এ আমি যেটা করতে চাইতেছি সেই আইডিয়াটা দরকার হবে। দেন হচ্ছে আবার স্ক্রিপ্টটা লাগবে। দেন হচ্ছে স্ক্রিপ্টের উপর বেস করে স্টোরি বোর্ডটা। স্টোরি বোর্ডটা এইখানে কি, কি জিনিসপত্র আসবে সেটা হচ্ছে আমার কোনটার ক্যামেরার অ্যাঙ্গেল কেমন হবে। ক্যামেরার অ্যাঙ্গেল অলরেডি আমরা জানি ওই যে ক্লোজ আপ শট বলি, আ যে এইসব জিনিসপত্র তো আমরা অলরেডি জানি বা ম্যাক্রো লেন্স এগুলো সব জানি। মানে হচ্ছে শটটা কোনটা টাইপের হবে সেই জিনিসপত্র আমরা এখানে সাজাবো এবং সেই সাথে হচ্ছে ক্যামেরার মুভমেন্টটা কেমন হবে সেই মুভমেন্টটা লাগবে আমার স্টোরি বোর্ডে এবং লাস্ট হচ্ছে প্ল্যানিং। আমরা প্ল্যানিং বলতে এখানে আমরা হচ্ছে কোন এআই সফটওয়্যারগুলো এখানে ব্যবহার করব, ভিডিও মেক করার জন্য কোনটা করব, আমরা হচ্ছে সাউন্ডের জন্য কোনটা করব, এডিট করার জন্য কোনটা করব, সেটা একটু প্ল্যানিং করতে হবে আর কি। আর প্রোডাকশনে যেটা বলবো সেটা হচ্ছে ওই যে কোনো একটা মেশিনের ভিতরে ঢুকাবো, ঢুকানোর পরে ওইখান থেকে আমরা ভিডিওগুলো মেক করবো আর কি। আর পোস্ট প্রোডাকশনের কাজ হচ্ছে ভয়েস লাগবে, ভয়েস ওভারটা লাগবে, এডিট করা লাগবে এবং আমার কালার কারেকশন করা লাগবে। কালার কারেকশন কেন করা লাগবে? এখন আপনি আমি যদি তামিল মুভি বা বাংলাদেশি রিসেন্ট টাইপের যে মুভিগুলো আর কি, পচা মুভিগুলোর কথাবার্তা বলি না বা হিন্দি মুভি দেখবেন, একটা নির্দিষ্ট কালার টোনে চলে বা প্রত্যেকটা কালার কিন্তু আলাদা, আলাদা মিনিং আছে। আমি কিন্তু অলরেডি বলছি। আমি নাটকের কথাবার্তা বলি নাই। নাটকের কালার-টালার ওইগুলো ঠিক রাখে না কারণ বাজেট খুবই কম থাকে আরকি। তো এইখানে আপনি একটা দিনের একটা দৃশ্য নিলেন, আবার একটা সন্ধ্যাবেলার দৃশ্য নিলেন, আবার রাতের একটা দৃশ্য নিলেন। এখন দেখেন প্রত্যেকটার কালার কিন্তু ভিন্ন, ভিন্ন। এখন হুট করে দেখবেন ব্রাইটনেস হাই, আবার লো, আবার হাই, আবার লো। আপনি মোবাইল থেকে দেখতেছেন, আপনার চোখেই কিন্তু একটা বিদঘুটে টাইপের জিনিসপত্র লাগবে। এজন্য দেখবেন মুভিগুলোতে বা টিভি সিরিজগুলোতে নির্দিষ্ট একটা কালার টোন মেইনটেইন করে। যাতে যাতে করে অডিয়েন্স যে থাকে তার জন্য ঝামেলা না হয়। হুট করে আলো বাড়তেছে, হুট করে কমতেছে এরকম না। বা কালার নিয়ে আমি অলরেডি গল্প বলছি যে মুভির ক্ষেত্রেও আমার যে কালার প্যালেট থাকে আরকি, ওইখানে যে যতগুলা কালার থাকে ওইটার উপর মেইনটেইন করেই তারা যে তাদের পিছনের যে দেওয়ালের কালারটা কি হবে, যে সাবজেক্ট থাকে সাবজেক্টে যে পড়বে, ড্রেস আপ পড়বে, মানে এভরিথিং আসলে চিন্তা ভাবনা করা যায় আরকি। হ্যাঁ? মানে ফিল্মিং এর ভাষায় আরকি। দেন হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্ট বলতে সবকিছু দান শেষ। আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে আমরা যেকোনো প্ল্যাটফর্মে ছাড়তে পারবো আরকি। এই ছিল মোটামুটি আমাদের ১ম পার্টের কথাবার্তা। আর প্রি প্রোডাকশন এর ক্ষেত্রে আমি যেটা বলব সেটা হচ্ছে ফেইলিং টু প্ল্যান, প্ল্যানিং টু ফেইল। একদম ইজিলি কথাবার্তা। মানে হচ্ছে আপনি যত প্রি প্রোডাকশন এ যত সময় দিবেন, যত ব্লেন্ডার স্ট্রিমিং করবেন, আপনি ফাইনাল আউটপুটটা খুব মানে তত বেটার পাবেন। মানে হইলো আমি দিলাম, পাইলাম। আপনি কিন্তু সন্তুষ্ট হইতে পারবেন না আরকি। এটা হচ্ছে বিষয় আরকি। আই হোপ এটা নিয়ে কথাবার্তা নাই। অলরেডি আমি যে সকল জিনিসপত্র বলছি যে ক্লিয়ার ডিরেকশন, মানে হচ্ছে যত আপনি প্ল্যানিংটা ভালোভাবে করতে পারবেন, তত আপনি স্মুথলি সবকিছু আসলে বলতে পারবেন। বেটার ভিজুয়ালটা পাবেন এবং আপনার এডিটিং টাইমটাও কম লাগবে। এডিটিং টাইমটা এডিটিং এর ক্ষেত্রে আপনারা অথবা আপনিও কিছু র‍্যান্ডম একটা ভিডিও মেক করতে পারেন। মানে এআই ক্লিপ দিয়ে তারপর একটু পাশাপাশি বসায় দেখবেন। মনে হবে কি হইতেছে? একটার পর মানে মিলতেছে না, মিলাইতে পারবেন না আরকি। মানে হচ্ছে এই একটা ক্লিপ, আমার এই একটা ক্লিপ। এই ২ টা ক্লিপ আমি একত্রে জোড়া লাগাইলাম। মানে একটার পর আরেকটা যে ট্রান্সেকশন আসবে, এটা আপনি মিলাইতে পারবেন না। যদি মানে হচ্ছে এইটা হচ্ছে বিষয়। তো এইজন্য এগুলো খেয়াল রাখতে হবে আরকি। তো এইজন্য আমরা যেটা বলি যে 3 প্লেয়ার অফ প্রি প্রোডাকশন। এআই এর ক্ষেত্রে আপনি ১ম এ কনটেন্টটা ডেভেলপ করেন। দেন হচ্ছে স্ক্রিপ্ট বোর্ডটা। লাস্টলি আমি যেটা বলব স্টোরি বোর্ড বোর্ডিংটা করবেন। আর শুট প্ল্যানিং বলতে আমরা এআই কোন টুলস ব্যবহার করব। খুবই সিম্পল কথা। তো কনসেপ্টটা ডেভেলপমেন্ট করার জন্য আমাদের বেশ কিছু প্রশ্ন আপনি মাথায় নিতে পারবেন। যে হোয়াটস দ্য পারপাস অফ দ্য ভিডিও? যে ভিডিওটা মেক করতে চাচ্ছি এটা আসলে উদ্দেশ্য কি? আমার অডিয়েন্স কারা? অ্যান্ড হোয়াট ইমোশন শুড ভিউয়ার্স ফিল? মানে তারা কোন ধরনের ইমোশনটা আসলে আমার যারা অডিয়েন্স থাকবে, তারা কোন ধরনের আসলে ইমোশনটা তারা আসলে ফিল করতে পারবে? অ্যান্ড হোয়াট প্রবলেম আর ইউ সলভিং? আমরা যেকোনো একটা ভিডিও মেক করলে আমরা কোন একটা প্রবলেম সলভ করি। এখন বলতে পারেন অনেকে যে আমরা তো একটা ফানি ভিডিও তৈরি করতে পারি, রাইট? তার মানে আপনার অডিয়েন্সের কিন্তু আপনি কিন্তু প্রবলেম সলভ করতেছেন। মানে সে মন খারাপ ছিল, সেখান থেকে সে হাসতেছে। তার মানে ওইখান থেকে একটা প্রবলেম সলভ করতে পারতেছেন এবং হোয়াট ইস দ্য ওয়ান মেসেজ? যেকোনো একটা ভিডিওর ক্ষেত্রে আমরা যখন তৈরি করি, আমরা অনেকগুলা মেসেজ দেই না। আমরা যেকোনো একটা মেসেজ দেওয়ারই আসলে চেষ্টা করি সবসময়।
সেটা বড় মুভি হোক বা ছোট মুভি হোক, আমরা কিন্তু অনলাইনে সেটা সামারি করতে পারি যে এইটা দিয়ে এটা শিখছে আর কি। এটা হচ্ছে কনসেপ্ট ডেভেলপমেন্ট, অথবা আপনি যখন বুঝবেন আপনার মতো কইরা, আপনি যখন প্রফেশনালি কাজ করবেন, আমি এইখানে মোটামুটি 5টা প্রশ্ন রাখছি। তো আপনি যখন কোনো কন্টেন্ট ডেভেলপমেন্ট করতে যাবেন, বা আপনি যদি চিন্তা করেন আমি বড় আকারে কাজ করব, তখন হচ্ছে আপনার মতো করে 10টা 20টা প্রশ্ন বানাইতে পারেন। যখন কোনো কোনো ক্লায়েন্টের যখন জন্য কাজ করবেন, সেই ক্লায়েন্টকে সেই 10টা বা 20টা প্রশ্ন মানে জিজ্ঞেস করতে পারেন। তখন হচ্ছে পার্সোনালাইজড করতে পারবেন বিষয়গুলো আরকি। এই হচ্ছে বিষয়। দেন হচ্ছে আপনার হচ্ছে আইডিয়া জেনারেশন কিভাবে করতে পারি? যে আপনার কোনো একটা ব্র্যান্ড আছে। আমি চাচ্ছি আমি আইডিয়া ক্রিয়েট করবো আরকি। সেটা কিভাবে হইতে পারে আরকি। আমি এখানে সিম্পল একটা প্রম্পট লিখছি। আমি এখানে ক্যারেক্টার ধরাই দিই নাই, কিচ্ছু ধরাই দিই নাই। যে give me a 10 cinematic video ideas for a bamboo lamp brand focusing on nature, টেক্সচার অ্যান্ড ক্রাফটম্যানশিপ। টেক্সচারটা বলতে বুঝাইতে চাচ্ছি যে বাঁশ থেকে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটার অবশ্যই একটা টেক্সচারটা থাকবে। এবং ক্রাফটম্যানশিপ বুঝাইতে যেটা বুঝাইছি, এটা হচ্ছে যারা তৈরি করতেছে ওইটা একটু ফুটাই তোলার জন্য আমি জাস্ট হচ্ছে এইটা ওকে বললাম যে তুমি আমাকে আইডিয়া দাও। ও কিন্তু আমাকে আইডিয়া দিবে। আমাকে টপিকটা দিয়ে দিবে বা ভিডিও আইডিয়াটা দিবে আরকি এটা। ও আমাকে কিন্তু সেন্সের কথা বলবে না, কালার প্যালেট এসব বলবে না, শর্ট স্টাইলে কেমন হবে বলবে না, ক্যারেক্টার ডিজাইন কিছুই আমাকে বলবে না। তার মানে এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর পরের প্রম্পটে যদি আমাকে বইলা দিই, এইগুলোর উপর ডিপেন্ড করে তুমি শর্ট বাই শর্ট আমাকে দাও। তখন কিন্তু আপনাকে বিষয়টা দিতে পারবে। অথবা অথবা আপনি চাইলে যে বর্তমানে ট্রেন্ডিং এ কোন জিনিসপত্র আছে, বাংলাদেশের ট্রেন্ডিং এ মানে যেকোনো একটা সেক্টর আপনি ওকে বললে আপনাকে কিন্তু সাজেস্ট করতে পারবে আরকি। আর স্ক্রিপ্ট রাইটিং এর ক্ষেত্রে মানে হচ্ছে স্ক্রিপ্টটাই হচ্ছে মূল ফোকাস। এখন আমি যদি কোনো একটা ভিডিও মেক করি, আমি যদি শুরুতে আইসা বলি যে, যে আস মানে আমি আজকে এইরকম বললাম যে বাঁশের প্রোডাক্ট কেনার পূর্বে ৩ টে বিষয় খেয়াল রাখবেন, এবং ৩য় বিষয়টা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। যখন আমি এইটা বললাম তখন হচ্ছে যারা হচ্ছে বাস রিলেটেড প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, বা সরি বিজনেস না, যারা ক্রেতা আছে তারা কিন্তু ৩ নাম্বার পয়েন্টটা শোনার জন্য হইলেও অপেক্ষা করবে, অথবা ৩ নাম্বারটা পয়েন্টটা টাইনা তারপরে দেখবে। মানে একটা হুক টাইপ, যে বাঁশের পণ্য কেনার মানে বাঁশের পণ্য মানে কি যেন বললাম আমি ভুলে গেলাম। মানে র‍্যান্ডম টাইপ একটা লাইন বলছিলাম। তো এই টাইপের আমার একটা হুক ব্যবহার করতে হবে যাতে করে হচ্ছে আমার শেষ পর্যন্ত আসলে মানুষজন দেখে আরকি। হুকটা থাকতে হবে 3 to 5 সেকেন্ড। আমি 5 সেকেন্ডও বলব না। আমি ফার্স্ট 3 সেকেন্ডের মধ্যেই সেটা ভিডিওতে বা স্ক্রিপ্টের অথবা ভয়েস ওভারে থাকতে পারে। এজন্য আপনি যখন কোনো একটা স্ক্রিপ্ট লিখবেন, আপনি যদি ChatGPT কেও বলেন যে, "তুমি আমাকে হুক সাজেস্ট করো ৫ টা ১০ টা", ও আপনার জন্য ওই কনটেন্টের জন্য হুক সাজেস্ট করবে আরকি। এজন্য আমরা ১ম এ একটু হুকটা দেওয়ার চেষ্টা করব। স্ক্রিপ্টের ক্ষেত্রে, কম্পোনেন্টের ক্ষেত্রে। দেন হচ্ছে আমাদের মেইন যে গল্পটা সেই স্টোরি টেলিংটা আমরা বলব। দেন হচ্ছে আমার ভিজুয়াল যে জিনিসপত্র আছে যেটাকে আমরা B-roll ইনস্ট্রাকশন বলি। এটা নিয়ে বিশাল গল্প। আপনারা এটা একটু সার্চ করে দেখলেই পাবেন, এবং এন্ড ইন সিটিএ। সিটিএ বলতে কল টু অ্যাকশন। মানে হচ্ছে আমি যদি একটা প্রোডাক্ট নিয়ে যদি কোনো কিছু বলতে চাই, আমরা হয়তোবা শেষে বলব যে এরকম যদি আমরা তাদেরকে ভয় দেখাইতে চাই, মানে ফোমো দেখাইতে চাই যে আমাদের কাছে আর মাত্র ১০ পিস আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি এখনই কিনুন বা এরকম পারচেজ করুন। মানে হচ্ছে সিটি হচ্ছে কল টু অ্যাকশন। গল্পটার শেষে আমি কি মেসেজটা দিতে চাচ্ছি বা অডিয়েন্সকে উত্তেজিত করব কিভাবে, সেটাকে আমরা সিটিয়ে বলতেছি আরকি। এটা হচ্ছে একটা প্রোডাক্টের ক্ষেত্রে আরকি। আমি কিন্তু অন্য কোনো কিছুর বলি নাই। তো এটা হচ্ছে একটা প্রোডাক্টের ক্ষেত্রে আমরা চাইলে এইরকম একটা স্ক্রিপ্ট সাজাইতে পারি আরকি। অথবা আপনি যেটা নিয়ে করতে চাইতেছেন সেটা আপনার মতো করে সাজায় নিবেন আরকি। বিষয়টা হচ্ছে এরকম আরকি। আর ফরমেটটা আমরা তো বুঝি। এটাও আমরা স্ক্রিপ্টের ক্ষেত্রে বলতে পারি যে 30 সেকেন্ডের জন্য একটা ভিডিও মেক করতে চাইতেছি। লং ফর্ম হলে এইটা। ভয়েস ওভার বেসড বা প্রোডাক্ট বেসড বা প্রোডাক্ট ফোকাসড, অথবা হইতে পারে কি বলে? অথবা টিভিসির জন্য বা স্টোরি টেলিং। মানে এই ফরমেট গুলো আপনাকে যখন আপনি করতে যাবেন তখন হচ্ছে আপনাকে সেই জিনিসপত্রগুলো আপনাকে মেনশন করে দিতে হবে আরকি। তো এআই স্ক্রিপ্ট রাইটিং এর স্ট্রাকচার যেটা বলি 30 সেকেন্ডের ক্ষেত্রে এটা হইতে পারে। ১ম এ সেন্স ডেসক্রিপশন হইতে পারে। দেন হচ্ছে ক্যামেরা মুভমেন্ট, দেন হচ্ছে লাইট মুড, আর সর্বশেষ যেটা হচ্ছে সাউন্ড। আমরা চাইলে এভাবেও করতে পারি আরকি। যদি আমরা হুক-টুক না দিই। ওকে বলতে পারি যে, "তুমি আমাকে রাইট এ সিনেমেটিক স্ক্রিপ্ট ফর 30 সেকেন্ড প্রোডাক্ট ভিডিও।" কি প্রোডাক্ট? আপনি যেকোনো একটা দিলেন। সেখানে বলতে পারি ইনক্লুড করে দিতে পারি যে সেন্সের ডেসক্রিপশনটা থাকবে, ক্যামেরার মুভমেন্টটা থাকবে, লাইটিংটা কেমন হবে এবং সেই সাথে সাউন্ডটা কেমন হবে। এখন আপনি যে এআই টুলস দিয়ে ব্যবহার করতেছেন সেটা যদি সাউন্ড না দেয়, দিল না।
আমরা কিন্তু আলাদাও সাউন্ড আমরা 11 ল্যাবস থেকে করতে পারবো। তখন আমাকে যে জিনিসটা দিল আমরা জাস্ট কপি পেস্ট করবো, আমরা সাউন্ড গুলো নিয়ে নেবো আর কি। বিষয়টা হচ্ছে এইরকম আর কি। আর এটা নিয়ে আমি বললাম যে আমরা যে কোনো ভিডিও মেক করতে গেলে, ভিডিও ক্রিয়েট করতে গেলে আমাদের পূর্বে প্ল্যানের শট গুলো করতে হবে যে কিভাবে নিব, যে কোনটার পরে কোন সেন্সটা আসবে সেটা। আর দেন হচ্ছে শর্ট টাইপ কেমন হবে, এটা কি ওয়াইড হবে না মিডিয়াম না ক্লোজ আপ, ক্যামেরা অ্যাঙ্গেলটা কেমন হবে, ক্যামেরার মুভমেন্টটা কেমন হবে, লাইটিং কেমন হবে, ডিউরেশনটা কেমন হবে। মানে অনেকগুলো ক্লিপ থেকে তো একটা ভিডিও মেক করবো, যে প্রত্যেকটা ভিডিওর ক্লিপ কত সেকেন্ড হবে, কি হবে না হবে, সেই সাথে। আর যদি আপনি কোনো যে প্রম্পট গুলো লিখতেছেন, আপনি যদি মনে হয় যে কোনো নোট থাকতে পারে, সেই নোটগুলো আপনি চাইলে লিখতে পারেন। এটা হচ্ছে একটা শর্ট লিস্ট প্ল্যানিং, মানে প্রি প্রোডাকশন ক্ষেত্রে আমি যেটা বলবো আর কি, এটা একটু খেয়াল রাখতে পারেন। আর সেই সাথে আপনাদেরকে ক্লোজ মানে শর্ট গুলো কি, এগুলো আপনাদের বুঝতে হবে। অলরেডি আপনারা জানেন যে এক্সট্রিম ক্লোজ আপ জিনিসটা কি, ক্লোজ আপ কি, মিডিয়াম শট কি, স্টেবিলাইজিং শট কি, ওয়াইড শট কি, আপনারা জানেন। আমি আপনাদেরকে ইমেজের মাধ্যমে দেখাইছি, বোঝানোর চেষ্টা করছি, এবং সেখানে আমি বলারও চেষ্টা করছি যে ক্লোজ আপ শট আমরা কখন বসাবো, ওয়াইড অ্যাঙ্গেল শট আসলে কখন বলবো। মানে মানে আলাদা প্রত্যেকটা শটেরই কিন্তু আলাদা আলাদা একটা গল্প থাকে। সিনেমেটিক ভাষায় বলেন বা আপনি ফটোগ্রাফির ভাষায় বলেন, আম, আপনারা কিন্তু জানেন যে ক্লোজ আপ শট আমরা কখন মানে মানে দেখাই, মানে কোনো একটা প্রোডাক্ট ডিটেলিং এর ক্ষেত্রে। আর সাবজেক্টের ক্ষেত্রে আমরা ক্লোজ আপ শট তখন বুঝাই তার যদি ফেসের কোনো এক্সপ্রেশন থাকে, বা সে যে কঠোর পরিশ্রম করছে সেখানে যদি ঘাম থাকে, মানে হচ্ছে তখনই জিনিসপত্র। এখানে প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা মিনিং আছে, যেগুলো আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করছি আর কি। আই লেভেল কি, লো অ্যাঙ্গেল কি, হাই অ্যাঙ্গেল কি, ওভার দ্য শোল্ডার কি, ডাস্ট টিল্ট কি অলরেডি জানেন। এবং আমি একটু লেখানোর এখানে প্রত্যেকটা দেওয়া দিছি। লো অ্যাঙ্গেলে আমরা কথাবার্তা বলছিলাম যে শাকিব খানের লাস্ট যে সিনেমাটা, সেখানে ওর আহ, ওর হচ্ছে এন্ট্রিটা হয় লো অ্যাঙ্গেল শট দিয়া, লো অ্যাঙ্গেল শট দিয়ে হচ্ছে পাওয়ার বোঝায় বা ডোমিনেন্স বোঝায় আর কি। এরকম প্রত্যেকটা শটের আলাদা আলাদা ভাষা থাকে আর কি। এখন আমরা আসি ক্যামেরা মুভমেন্ট, এগুলো আমরা ভিডিও আপনাদেরকে দেখাবো। আমি আজকে প্রত্যেকটা নাম বলতেছি যাতে করে রিলেট করতে পারেন যে এই মুভমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই যতটুকু পার্ট আমরা আলোচনা করলাম, এগুলো আপনারা ইমেজ জেনারেশনও শিখছেন। এই যে ক্যামেরা মুভমেন্টটা, এটা হচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আছে ডল ইন, আর হচ্ছে ডলি আউট, দেন হচ্ছে প্যান, টিল্ট, জুম, আর্ক মুভমেন্ট, স্লো পুশ, ট্র্যাকিং শট। মানে সিনেমার ভাষায় বা সিনেমার ল্যাঙ্গুয়েজে অনেক ধরনের শট আছে, কিন্তু মোটামুটি আমি এইখানে যে জিনিসপত্রগুলো আপনাদের সাথে শেয়ার করছি, যতগুলো শট, আপনি এইগুলো দিয়ে মোটামুটি ভাবে চলতে পারবেন। আপনি যদি আরো অ্যাডভান্স করতে চান, তখন হচ্ছে একটু ঘাটাঘাটি করলে, বা আপনি কোনো একটা সিনেমাতে কোনো একটা শট দেখলেন, জাস্ট স্ক্রিনশট নেবেন, চ্যাট জিপিটি আপলোড দিবেন, বলবেন এটাকে কোন ক্যামেরা মুভমেন্ট বলে, বা বলে এটা বলতে পারবেন। তারপর আমি যদি দেখি ডলি ইন, ডলি আউট, প্যান, টিল্ট, জুম, আর্ক মুভমেন্ট, স্লো পুশ, ট্র্যাকিং শট। আমরা একটু নামটা একটু বোঝার চেষ্টা করি। তো আমরা যখন লিখবো এরকম স্লোলি ডলি, মানে ডলি হতে ফাস্ট হইতে পারে, স্লো হইতে পারে। আমরা যে ট্রেনের লাইনের মতন দেখছি না, সিনেমার ক্ষেত্রে যে ট্রেনের লাইনের মতো থাকে, একজন ট্রেনের লাইনের মধ্যে থাকে, একজন বসে থাকে ক্যামেরাটা নিয়ে এইরকম ফোস করে এরকম সামনে আগায়, দেখছি না, এরকম দেখছি আমরা, রাইট? এই জিনিসপত্রগুলো নিয়ে কোনো ঝামেলা নাই আর কি। আমরা অলরেডি স্টোরি বুক নিয়ে আমরা বলছি যে কি কি থাকবে, যে কেসেন্স, কালার, ফ্রেমিং, লাইটিং, ক্যামেরা ডিরেকশন, মুড। অলরেডি আমরা এইসব জিনিসপত্র নিয়ে অলরেডি বলছি। এবং অডিও ভয়েসের ক্ষেত্রে অলরেডি হ্যাঁ এগুলো বলছি যে ভয়েস ভয়েস টাইপ বা ভয়েস ওভারটা ডিপেন্ড করবে আমি কি গল্প বলতেছি তার উপরে। এটা কি ইমোশনাল হবে না সিনেমেটিক হবে না কুল হবে, কোন টাইপের হবে, বা ব্যাকগ্রাউন্ডের এমবিয়েন্সটা কেমন হবে, বা মিউজিকের মুডটা কেমন হবে, ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজবে বা সাউন্ড ইফেক্টটা কেমন হবে। এই এভরিথিং ডিপেন্ড করবে আমার হচ্ছে আমি কি গল্পটা বলতে চাইতেছি, বা আমার ওই জিনিসটার উপরে হচ্ছে আমাদের সবকিছু মাথার ভিতর রাখবে। এটা নিয়ে আমরা অলরেডি ডান করছি, আপনারা চাইলে এটা নোট করে রাখতে পারেন যে প্রি প্রোডাকশনের ক্ষেত্রে কি কি চেক লিস্ট আমরা করবো আর কি। আমরা এই সব কিছু অলরেডি আমরা দেখছি এই ছয়টা, আমি শুধুমাত্র এখানে অ্যাড করছি কনসিস্টেন্সি স্টাইল গাইড, এটা আর কি। নতুন কিছু আমরা হচ্ছে অ্যাড করি না এখানে। ওকে, দেন আমরা হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে এআই তো সবকিছু জেনারেট করতে পারে বিউটিফুল, তাই তো? আমরা শুধুমাত্র যে কাজটা করতে পারবো, আমরা কন্ট্রোল করতে পারবো, ফ্রেমিংটা কন্ট্রোল করতে পারবো, অ্যাঙ্গেল, মুভমেন্ট, লাইটিং, আর ওরিয়েন্টেশন। যারা হচ্ছে এই জিনিসপত্রগুলো কন্ট্রোল করতে পারবে, এআই আপনাকে সবই দিয়ে দিবে। কিন্তু যখন আপনি এই জিনিসপত্রগুলো আপনি
কন্ট্রোল করতে পারবেন, তখন আপনি একটা বেস্ট ভিজুয়াল তৈরি করতে পারবেন অন্যদের থেকে এই জন্য আমরা বলি দ্য ফোর সিনেমেটিক পিলার্স হচ্ছে, এটা সিনেমার ভাষায় বলবো। আপনি এআর যুগে আসলে এআর ক্ষেত্রে ওইটা, যে যদি এই চারটা বিষয়ের উপরে আপনি মাস্টার করতে পারেন, আম, সেক্ষেত্রে আপনি কাইন্ড অফ ওই ফিল্ম মেকিং যারা করে তাদের মতো একটা মাইন্ডসেট চলে আসবে। ফার্স্ট হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরা মুভমেন্ট, লাইটিং, এবং ফোর্থ হচ্ছে কম্পোজিশন। এখন আমরা একটা কম্পোজিশন নিয়ে কথাবার্তা বলবো আর কি। কম্পোজিশন নিয়ে আমি খুব বেশি কথাবার্তা বলবো না, অল্প কথাবার্তা বলবো, কারণ হচ্ছে কম্পোজিশনের বিশাল একটা যাত্রা আর কি। হ্যাঁ, তো কম্পোজিশন নিয়ে আমি যদি বলতে চাই সেক্ষেত্রে অনেক কিছু হয়ে যাবে, এগুলো আপনারা অলরেডি জানেন, এগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো না। আমি হচ্ছে এখানে লেখা দিচ্ছি, অলরেডি জানেন আর কি। হাই অ্যাঙ্গেল শটটা আমরা কখন দেখাই? যখন একটা ওয়ার্ক স্পেস বা টেবিলের টপ থেকে যদি দেখাই, এটা আর কি অলরেডি জানেন। ডাস অ্যাঙ্গেল এগুলো জানেন আপনারা, এই জন্য আমি বলবো না আর কি। আমি হচ্ছে লাইটিং নিয়েও আমরা কথাবার্তা বলছি আমাদের ইমেজ ক্রিয়েশনের যাত্রায়, এই জন্য হচ্ছে আমরা এটা নিয়েও কথাবার্তা বলবো না। এটা হ্যাঁ, এগুলো আমরা নিয়ে অলরেডি বলছি। আমরা কম্পোজিশন নিয়ে কথাবার্তা বলবো। প্রথমে আসি রুলস অফ থার্ড। রুলস অফ থার্ড জিনিসটা কি? রুলস অফ থার্ডটা আমি যদি খুব সিম্পলি বুঝাই, আমরা অথবা যদি আপনার সামনে যদি এখন কোনো একটা ক্যামেরা মোবাইল থাকে, মোবাইলের ক্যামেরাটা যদি বের করেন, সেখানে দেখবেন একটা অপশন থাকে রুলস অফ থার্ড। অথবা আমরা যখন ছবি তুলতে চাই এরকম কিছু আমরা হচ্ছে এরকম দাগ দেখতে পাই ক্যামেরার মধ্যে আর কি। এই যে দেখতে পাই, এইটাকে আমরা মূলত রুলস অফ থার্ড বলে আর কি আমাদের ফিল্মিং এর ভাষা, অথবা আমি ইমেজের ভাষা, আমরা এটাকে হচ্ছে রুলস অফ থার্ড বলে। এখন এই জিনিসটা কি আর কি? এই জিনিসটা হচ্ছে কি, এই যে এক একটাকে আমরা বলতেছি গ্রিড লাইন বলি আর কি। হ্যাঁ, এই যে আমরা হচ্ছে এই গ্রিড লাইনের মধ্যে একটা সাবজেক্ট প্লেস করাইতে পারি, মানে মূল কথা হচ্ছে এই যে গ্রিড লাইন আছে এটার মধ্যে একটা সাবজেক্ট প্লেস করাইতে পারি, আর বাকি ঠিক যতটুকু জায়গা আছে এইখানে আমার ব্যাকগ্রাউন্ডটা থেকে সারাউন্ডিং এর জিনিসপত্র দেখাবে, এরকম হইতে পারে। অথবা এই যে গ্রিড লাইনের মাঝখানেও বসায় আমরা একটা ইমেজ তৈরি করতে পারি, বাকিটুকু সারাউন্ডিং এর দেখাইবে আর কি। এটাকে সোজা ভাষায় রুলস অফ থার্ড বলে। আমি দরকার হলে আপনাদের সাথে একটু ছবি দেখাই আর কি, যেহেতু এগুলো হচ্ছে ফটোগ্রাফি বা ফিল্মিং এর ভাষায় অনেক কিছুই বলা যায়। তো আমরা হচ্ছে ওই দিকটাতে না গিয়ে আমরা যদি রুলস অফ থার্ড, আই হোপ আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি যদি রুলস অফ থার্ড লিখে যদি জাস্ট রুলস অফ থার্ড, আই হোপ আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। যদি না দেখতে পেয়ে থাকেন আমাকে একটু কাইন্ডলি বলবেন আর কি। আমি আপনাদের একটু চ্যাট অপশনটা দেখি। হ্যাঁ, যেহেতু কিছু বলছেন না তার মানে আমার হচ্ছে দেখতে পাচ্ছেন আর কি। এই যে ইমেজ গুলো দেখে আর কি, দেখেন এই যে একটা ইমেজ আমি যে একটু বড় করি আর কি, এটা রুলস অফ থার্ড। আমরা যখন হচ্ছে ভিডিও মেক করবো তখন আমি ওকে বইলা দিতে পারবো যে তুমি রুলস অফ থার্ডটা ফলো করে আমার সাবজেক্টটাকে দেখাবা। ও কিন্তু তখন হচ্ছে এই জিনিসটা কি করবে আর কি। আমাদের মোবাইলের মধ্যে তো এটা আছে, যদি না জানি আজকে তো জানলাম আর কি। হ্যাঁ, এটা হচ্ছে রুলস অফ থার্ড বলি। জিওমেট্রিক শেপও থাকে অনেক কিছুতে, কারণ হচ্ছে রুলস অফ থার্ড যখন দেয় তখন হচ্ছে এইগুলোতে প্রত্যেকটাতে আমরা আলাদা আলাদা জিওমেট্রিক শেপ বা আলাদা আলাদা গল্প বলার চেষ্টা করি। যদি দেখেন এই ছবিটাকে আমরা যদি একটু দেখি আর কি, আহ এই ছবিটাকে একটু দেখার যদি চেষ্টা করি, এখানে একটা লাইন গেছে, এইখানে হচ্ছে তার কুকুরের ফেসটা আর কি। আমি যদি এইখান থেকে এইটা ধরি, এইখান থেকে এইটা ধরি, মানে ওর ফেজের সাথে সেখানে একটা ত্রিভুজ আকৃতি একটা শেপ ধরবে আর কি। তো রুলস অফ থার্ড নিয়ে যাদের আরো আকর্ষণ আছে, আপনারা সার্চ দিয়ে চাইলে ইমেজ গুলো দেখতে পারেন আর কি। সেক্ষেত্রে আরো ফ্যান্টাস্টিক বিষয় এটা হবে আর কি। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটু বোঝানোর জন্য রুলস অফ থার্ডটা নিয়ে একটু কথাবার্তা বললাম আর কি। এরপরে আসি লিডিং লাইন। লিডিং লাইন জিনিসটা কি? হ্যাঁ, আচ্ছা, লিডিং লাইন জিনিসটা কি? আচ্ছা, লিডিং লাইন আমরা, হ্যাঁ, লিডিং লাইন জিনিসটা হচ্ছে, এটাও যদি আমি আপনাদেরকে দেখাই, আহ, দেখাইলে সব থেকে মজা আর কি। মানে হচ্ছে কোনো একটা লাইন আমরা ধইরা যখন আমরা ফটোগ্রাফিটা করি আর কি, এই যে এটাকে আমরা বলি লিডিং লাইন আর কি। আর হয়তো বা একটু কঠিন লাগতেছে ভাষাটা, ভাষাটা কঠিন না আর কি। আমরা একটু জাস্ট হচ্ছে ছবি সার্চ করে একটু দেখবেন, তাহলে সিনেমার ক্ষেত্রে আপনারা বুঝবেন যে প্রত্যেকটা শটে আলাদা আলাদা আসলে গল্প থাকে। এটাকে আমরা বলতেছি লিডিং লাইন আর কি। এইটাকে, এই যে এই সাবজেক্টটা এই একটা লাইন বরাবর যদি কল্পনা করি, এখানে সাবজেক্টটা যদি এই, আমরা এইগুলো তখনই ব্যবহার করি যখন কোনো আর্কিটেকচারাল জিনিসপত্র দেখানোর চেষ্টা করি, তখন হচ্ছে আমরা এই টাইপের জিনিসপত্রগুলো লিডিং লাইন আর কি দেখাই। এরকম অনেক টাইপের জিনিসপত্র আছে, আমি এখানে খুব সামান্য জিনিসপত্র আসলে আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তারপর হচ্ছে ডেপথ। ডেপথ আপনারা জানেন অলরেডি, ইমেজের ক্ষেত্রেও সেম জিনিসপত্র। এরপরে সিনেমেটিক প্রম্পটের ক্ষেত্রে আমরা হচ্ছে এই জিনিসপত্রগুলো খেয়াল রেখে আপনারা চাইলে
ভিডিও মেক গুলো করতে পারেন আরকি। খুবই সিম্পল আরকি। যেমন হচ্ছে ইমেজের ক্ষেত্রে আমরা দেখছিলাম বেশ কিছু জিনিসপাতি। এইখানেও এই জিনিসপত্র সিনেমেটিক প্রম্পটিং এর ক্ষেত্রে এরকম অ্যাঙ্গেল, মুভমেন্ট, লেন্সের টাইপ দিতে পারলে ভালো, না দিতে পারলে কোনো সমস্যা নাই। লাইটটার স্টাইলটা কেমন হবে, লাইট কোন থেকে আসবে, লাইটটা কেমন হইতে পারে সেটা। কম্পোজিশন রুল ম্যান্ডেটরি না। আপ যদি অ্যাডভান্স টাইপের কাজ করতে চান, আমি আপনার সাথে মাত্র ২ টা রুলস শেয়ার করছি। একটা রুলস অফ থার্ড আর একটা হচ্ছে আপনার ওই যে লাইন ক্রিয়েট করে। সিনেমার ভাষায় অনেক নিয়ম কানুন আছে আরকি। তো আমি মাত্র ২ টা শেয়ার করছি যেগুলো খুব বেশি ব্যবহার আরকি randomly টাইপ সেটা। দেন হচ্ছে কালার, দেন হচ্ছে টেক্সচার। আপনারা চাইলে আরো জিনিসপত্র করতে পারেন। আপনারা চাইলে এইভাবে লিখতে পারেন যে ক্লোজ আপ ডলি শট। এই যে ক্লোজ আপটা হচ্ছে আমার ক্যামেরার অ্যাঙ্গেল আর ডলি শটটা হচ্ছে আমার ক্যামেরার মুভমেন্ট আর লেন্সটা হচ্ছে 50 mm 50 mm এর লেন্সের কেমন ছবি জানি না আমরা। তারপরে আমরা হচ্ছে লাইটিংটা বলছি সফট ওয়ার্ম লাইট। দেন হচ্ছে আমি কম্পোজিশন রুল বললাম, রুলস অফ থার্ডস। দেন হচ্ছে কালার মোডটা বললাম যে সিনেমেটিক একটা শ্যাডো সিনেমেটিক শ্যাডো এটা কালার মোড বললাম। আর টেক্সচার ডিটেইলস যেটা বলছিলাম শ্যালো ডেপথ অফ ফিল্ড আরকি। এটা আপনারা চাইলে ফলো করতে পারেন আরকি। মোটামুটি ভাবে। আর প্রোডাকশন ওয়ার্কফ্লো ইউজিং এআই অলরেডি আপনারা জানেন। একটু দেখলে আপনারা পারবেন। স্ক্রিপ্ট রেডি করলাম, স্টোরি বোর্ড করলাম, শর্টের লিস্ট করলাম। তারপর সেটাকে প্রম্পটে কনভার্ট করলাম। দেন আমরা কোনো একটা এআই টুলস এর মধ্যে আমরা ভিডিও মেক করলাম। দেন সেটাকে আমরা দেখলাম। যদি পছন্দ না হয় আবার রিজেনারেট করব। রিজেনারেট করার পর যদি পছন্দ না হয় আমরা প্রম্পটটা আরেকটু রিফাইন করব। দেন একটা ফাইনাল আউটপুট নিয়ে আসবো। দেন সবগুলা ক্লিপ আমরা একসাথে এক্সপোর্ট করব। দেন আমরা অর্গানাইজ করব কোন ক্লিপের কোনটা নাম্বারিং করে রাখতে পারি। দেন হচ্ছে আমরা এটাকে এডিটিং একটা সফটওয়্যারে নিয়ে আসবো। আমরা হচ্ছে মোটামুটিভাবে এই ওয়ার্কফ্লোটা মেইনটেইন করে আসলে কাজকর্মগুলো আরকি করে থাকি আরকি। এবং এগুলো আমরা অলরেডি জানি। এটা নিয়ে আমি কথাবার্তা বলব না। ক্যামেরা টাইপ, মুভমেন্ট, কম্পোজিশন আই হোপ এগুলো নিয়ে আর কোনো কথাবার্তার দরকার নেই। আপনি যদি আরো অ্যাডভান্স জিনিসপত্র জানতে চান, শিখতে চান, এগুলো আমি আমাদের পূর্বের ২ টা ব্যাচের সাথে শেয়ার করি নাই। কিন্তু আমাদের পূর্বের আপনাদের এই ব্যাচেই সবথেকে স্টুডেন্ট সংখ্যা কম। আমাদের পূর্বের ২ টা ব্যাচে একটা ব্যাচে ৫৬ জন ছিল আর একটা ব্যাচে হচ্ছে ৪৮ জন আরকি। তো তাদের সাথে এই জিনিসপত্রগুলো শেয়ার করা হয় নাই। তো এইখানে যেটা হইছে যে ফিল্ম স্কুলের লেভেলে এই জিনিসপত্রগুলো আরকি পড়ায় আরকি। হ্যাঁ, যেখানে এখানে একটা anamorphic লেন্স আছে, বোকেশ আপনারা অলরেডি জানেন। এই ফিল্ম গ্রেইনটা হচ্ছে কি? এই যে একটা আমরা চিন্তা করি এইটাই আমার মানে একটা ভিডিও ক্লিপ বা ছোট গ্রেইন বলতে এরকম আমরা দেখি না অনেক সময় পুরনো ছবিতে এরকম ছোট এরকম টেক্সচার দেখা যায় এরকম। এটাকে আমরা গ্রেইন বলি আরকি। মানে ফিল্মিং এর ভাষায় আরকি। আপনি চাইলে এটা যেকোনো একটা এডিটিং সফটওয়্যারে ঢুকেও ইফেক্ট ব্যবহার করা যায় আরকি। তারপরে ব্লোমেট্রিক লাইটিং, ডেপথ লেয়ারিং, মুডি সিনেমেটিক লাইক A24 ফিল্মস। এখন এইগুলো সবই অ্যাডভান্স অথবা বর্তমানে যে জিনিস যে লেন্সগুলো আসছে বা বর্তমানে যে ভাষাগুলা চাইলে আপনারা সেগুলো ব্যবহার করতে পারবেন আরকি। নেগেটিভ প্রম্পটিং এর ক্ষেত্রে যে জিনিসগুলো আপনি আনওয়ান্টেড বা আপনি চাচ্ছেন না, আপনি সেই সকল জিনিস দেখবেন যে নো ফ্লিকার। নো ফ্লিকার বলতে কি? যে ক্যামেরার মধ্যে কোনো ঝাঁকিনি টাকানি থাকবে না আরকি। এইটা। অথবা মাঝে মধ্যে তারা কার্টুন স্টাইল দিয়ে দিতে পারে। যদি আপনি রিয়ালিস্টিক বানাইতে চান, সেখানে যদি কার্টুন স্টাইল সেটা। তারপরে গ্লিচ ট্রানজেকশন। মানে হচ্ছে একটা ক্লিপের পর আরেকটা ক্লিপের যে ট্রান্সেকশনটা বা একটা দৃশ্যকে আরেকটা সেটার জন্য কোনো গ্লিচ ট্রানজেকশন না থাকে আরকি। আমরা চাইলে এটা আপনার মতো করে আপনি লিখে রাখবেন। কারণ হচ্ছে আপনি যখন ভিডিওগুলো মেক করতে যাবেন, তখন আপনি অনেক প্রবলেম ফেস করবেন। তখন ওইগুলো ছোট নোট করবেন। তো পরবর্তীতে যখন দিবেন তখন হচ্ছে ওই জিনিসপত্রগুলো আপনি দিয়ে দিতে পারবেন। এবং এটা নিয়ে অলরেডি বলছি কথা বলার সময় যে ফ্রেম রেটের কন্ট্রোলটা কি অথবা যখন আপনি ভিডিওটা এক্সপোর্ট করতে যাবেন, ভিডিও এক্সপোর্ট করতে গেলেও এখানে আপনাকে সাজেস্ট করে যে কত এফপিএস এ আপনি ভিডিওটা এক্সপোর্ট করবেন। সেম অ্যাজ লাইক আপনি যখন তৈরি করবেন তখনও আপনি চাইলে এগুলো কন্ট্রোল করতে পারবেন। যে 24 এফপিএস আমরা সিনেমেটিক গুলো করে আর 30 এফপিএস এর ন্যাচারাল জিনিসপত্র আর যদি স্মুথ চান সেক্ষেত্রে 60 এফপিএস আরকি রাখি আমরা মোটামুটি। এই ছিল একদম আমার বেসিক কথাবার্তা। কাইন্ড অফ ৪, ৫, ৬ ঘন্টার কথাবার্তা আমি আপনাদের সাথে ৫১টা স্লাইডের মধ্যে বলার চেষ্টা করছি। আ একটা বেসিক ক্লাস, তো বেসিক ক্লাস বলব না। যতটুকু আপনাদেরকে আ বলার দরকার, আমি ঠিক ততটুকু আপনাদের সাথে একটু বলার চেষ্টা করছি। আমি ঠিক যতটুকু বললাম, ততটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? চাইলে আপনারা হচ্ছে একটু বলতে পারেন।
choosing the right type of shot for your photo is where you get to decide how to frame what's most important and what you might want to highlight over other areas. Different types of shots use different camera angles and focus on different things. Let's take a look at a few and see how they each are different for framing and focusing the subject matter. Let's say you're hiking one day and come across something that causes you to say to yourself, "Oh, this place is so beautiful, I have to take a picture." If you want to capture a large part of the landscape or area, you're going to have to use what's called an extreme wide shot, which focuses on the environment rather than something smaller like a person. To change to different shots, you can either use a different focal length or use a different type of lens. Now let's learn about some of the different types of shots you can use. As we've seen with this shot, we're capturing a large area, so the subject is not the main focus of the picture. If we wanted to highlight or focus the person a little bit more, we could use what's called a long shot or wide shot. With this type of shot, the person is featured more prominently, but we're still showing large areas of the background. Now, if you wanted to focus on the person even more, you could use what's called a full shot. With this type of shot, you can see that the person is now more of the main focus of the image. This shot also frames the subject fully, which is where it gets its name from. Reducing the area of focus to just showing the head of a person to slightly above their knees is called a medium long shot. It was used consistently in cowboy movies, where it was necessary to see the subject and their weapon. The next tighter shot is the medium shot. Here, the framing is from the top of the head to the waist of the subject. This type of shot can be great for fashion photos or formal portraits, but be careful to not cut off the hands of the subject. By shrinking the view a little bit more, we now have a medium close-up. Here, we see how the background area is cropped out now, and the picture focuses almost entirely on the subject. This type of shot frames the head and chest of a subject, which is great for showing facial expressions and emotion. If you need to show specific facial gestures or just want to have a more intimate shot, you can use what's called a close-up shot. This type of shot allows you to really get close on specific parts of the person or subject. Finally, if you want to get even closer, focusing on even smaller areas of the subject, you can use an extreme close-up shot. As its name indicates, it allows you to focus on really small things, giving them more weight in the photo. These are straight-on types of shots, but there are also others that utilize different camera angles, which can add even more impact to your picture. Different types of camera shots help communicate different things, like perspective, story, and emotion. There are two main ways that shots produce these effects. There are shots that focus mainly on the subject in a more straightforward manner, and then there are the shots that utilize the camera's angle to produce a different type of effect and feeling. Let's take a look. So here we see our subject in a regular straight shot. The camera is well balanced and we're using a medium shot for framing. We covered medium shots and other types in an earlier video. But what if we wanted to make the subject look somewhat smaller, maybe indicating their lack of power or that something might be wrong? For that, we might want to use a high angle, where we place the camera slightly above the subject and then tilt down pointing towards them. Now, if you want the opposite effect, making them look larger, more powerful, and imposing, you could just position the camera below the subject, looking upwards at them. Another interesting angle to try out is what's called an overhead shot, where the camera is positioned directly over the subject and shoots down towards the ground. This type of shot can create a sense of loneliness and a feeling of isolation. Another extreme camera angle is to shoot from below the subject. The camera is positioned directly below, pointing upwards, giving the subject a sense of importance or superiority. In this example, the person looks as if he might be stepping on the viewer from a position of power. Need an even more extreme and off-putting camera shot? Try the Dutch angle. This shot consists of rotating the camera to the side, making the horizon line more angled. With this shot, you can indicate that the subject might be unstable, unpredictable, or lost in fantasy. However, be careful when using this or other shots where you tilt the horizon line. Make sure it feels intentional and not like an operator's error.
Remember, there are composition rules for photographs featuring horizons. We covered them in a previous video. Another thing to try is to combine different angles with different shots in order to find exactly what you need. For example, this photo uses an extreme close-up combined with a low angle to make a pretty interesting shot. So now that you know the different types of shots and angles you can use, you should feel confident knowing that you'll be able to find that right shot for every situation. Films are made up of sequences. Sequences are made up of scenes. And scenes are made up of shots. But we must understand the characteristics and storytelling value of each shot. Don't be a... In this video, we'll begin with the big picture and work our way down. We're going to define the essential shot sizes in a filmmaker's toolbox and how to use the right shot at the right time to create memorable moments on screen. This is episode 1 of The Shot List. Shot size. Shot choices help establish the rhythm, tone, and meaning of a scene. Knowing which shot will be the most aesthetically and dramatically valuable for a given scene should be the highest priority for both a director and a DP. In this video, we'll be examining essential shot sizes. As we go, we'll populate a shot list in Studio Binder as a sort of cheat sheet the next time you need to create one. Now, let's get to the shots. The most common visual element to open a scene or even an entire film is the establishing shot. It is typically wide enough to establish the geography, time of day, show the scale of subjects in relation to their environment, and is often used to transition between scenes. With genres like science fiction, where entirely new worlds need to be introduced, the establishing shot is crucial. Blade Runner 2049 opens with a series of establishing shots. We get the first impressions of near-future Earth with industrial and futuristic farms outside the city. So remember, an establishing shot is a crucial introductory component of any scene. It can mark a transition to a new location, or introduce crucial details about the location or world. The establishing shot is often followed up with a master shot, or simply the master. Like the establishing shot, a master shot confirms the location and geography of the scene. It also clarifies which characters are in the scene and where they are in relationship to each other. Go on, sit down. Go ahead. Talk to each other. Sit down. Hey, Mr. Einstein. Here we see a master from The Godfather Part 2 framing the Corleone family around a dinner table. Hey, Sally, get in here. The majority of this scene is played in the master to emphasize the family's close-knit relationship. Your country ain't your blood, you remember that. I don't feel that way. Until Michael drops some devastating news. Well, if you don't feel like that, why don't you just quit college and go to join the army? I did. I enlisted in the Marines. Mikey, why didn't you come to us? What do you mean? I mean, Pop had to pull a lot of strings to get your deferment. I didn't ask for it. I didn't ask for a deferment. I didn't want it. What's wrong? Come on, knock it off. Come on. But it also helps make Michael split from the family visual from this to this. Stupid. And we feel the emptiness around him that much more. Remember, the master captures the scene playing out in its entirety, providing the editor with something to cut out to, if necessary. Moving on. Wide shot, WS. Let me tell you about my boat.
The wide shot positions subjects far from the camera to visually represent their relationship to their environment. This is distinct from the establishing shot, which is about location. The wide shot is principally concerned with the scale of the subject. I'm finished. It can be used when you need to make subjects appear lost, lonely, or overwhelmed, or comment on a subject's relationship to their environment. In this wide shot from Phantom Thread, we can see the characters Alma and Reynolds dwarfed by a messy ballroom. Paul Thomas Anderson could have ended the scene with close-ups to capture their characters' emotions. But by ending with a wide shot here, we can consider Alma and Reynolds together, yet isolated from the world around them. Use it when you need to establish the spatial relationships of the subjects. Make statements using distance, depth, or size. Our next subject, full shot. When a subject's entire body reaches from the top to the bottom edges of the frame, the shot is defined as full. With a full shot, it's not necessary to put the subject in the center of the frame, but notice how often this is the case. This example is effective because it is tight enough to tell a story with the character's face, but wide enough to further the story by observing her entire body, posture, and wardrobe. So remember, a full is composed head to toe, and you can use them when you need to make statements about a subject's physicality and present a character in all their glory. Moving on. Medium full shot, cowboy. The medium full shot is arranged from the top of the subject's head to just below their waist. It is sometimes referred to as a cowboy shot based on the height of gun holsters. Here we can see complementary angles from The Favorite, composed in medium fulls. The cowboy angle on the character Lady Sarah is particularly strong and confrontational. This isn't a Western and features no holsters, but it's hard not to think of cowboys when firearms are deployed like this. Use it when you need to present a subject as confident, dangerous, or confrontational, especially when weapons might be drawn. Moving on. Medium shot, MS. Perhaps the most popular shot size in all of cinema is the medium shot. But why? Because it's more of a neutral shot, neither dramatic like a close-up or distancing like a wide shot. It captures the subject in a size similar to how we interact with people. Will you hold still? The typical composition of a medium shot starts above the waist but below the chest and ends just above the head. Shot sizes deployed in animated films function under the same compositional rules. Oh! Hello. Let's look at an example to better illustrate this. In this scene from Coco, Miguel watches a film starring his idol. The medium shot composition accommodates quite a bit. The props from Miguel's shrine, the detail on the TV screen, and Miguel's reactions to it. It's an intimate moment as we observe Miguel's joy, along with the objects of his affection in a single frame. Follow my heart. You know that feeling like this? So remember, the typical composition of a medium shot starts above the waist, but below the chest, and ends just above the head. Use it when you need to dig into a subject's eyes without losing their physicality or environment, or utilize a true middle ground approach that is neither jarring nor especially dramatic. Our next subject, medium close-up shot, MCU. When a shot frames a subject from mid-chest to just above their head, it is referred to as a medium close-up. Medium close-ups are about reducing distraction and prioritizing story and character details. Why don't you start right now and get the fuck out of here? Use it when you need to get intimate with a subject without losing their physicality. Perhaps I treated you too harshly. Here, the villainous Thanos
snaps his fingers during the climactic moments of Avengers Endgame. With this shot size, we have room for the Infinity Gauntlet, and Thanos' look of cruel satisfaction in thinking he has won. But when he fails, this medium close-up is designed to also capture his reaction. Remember, a medium close-up is roughly head to chest. Are you ready for it? It's the close-up. See you. Here's Johnny! Of course, the most powerful visual weapon for highlighting a change in emotion or dramatic beat on screen. Close-ups are most often arranged at eye level, better to dig into the windows of a soul. In this shot size, we have a front row seat for a character's thoughts and feelings. Who is it? Will you help me? Yes, anything. The close-up is about empathy and illustrates how dramatically effective it can be in a time of decision or anxiety. Our final category: Extreme Close-Up Shot, ECU. An extreme close-up, or ECU, frames a subject to isolate a specific area. This could be lips, ears, or nose, but the eyes are typically the focus. Like here in Kill Bill Volume 1. As the bride is swarmed by the crazy 88, we cut back and forth between their entry points and her frantic eyes. But when the function of a specific prop or an intimate detail is necessary, filmmakers will often rely on the insert shot. Inserts are most commonly used to highlight and isolate something crucial to the narrative. So remember, an extreme close-up or an insert shot is one of the greatest tools for emphasis. It is the most intimate, dramatic, and potentially startling of all shot sizes. So, this is our shot list made in Studio Binder so far. It has all of the most common shot sizes you can reference the next time you need to create a shot list.